মিথিলা এবং রাঘব মিলে সবাইকে নকল ভূত দিয়ে ভয় দেখিয়ে বেড়াতো। সেরকমই একদিন তারা পৌঁছে যায় অনেক বছরের পুরনো এক রেডিও স্টেশনে। আর সেখান থেকেই এক অতৃপ্ত আত্মা ভর করে মিথিলার উপর। একে একে খুন হতে থাকে সবাই। এখন এটাই দেখার পালা, তারা কি পারবে এই ভয়ঙ্কর আত্মার হাত থেকে বাঁচতে আর ওই রেডিও স্টেশনের আসল রহস্য খুঁজে বের করতে। সেটাই দেখব আজকের গল্প কিষ্কিন্ধাপুরীতে। কাহিনী শুরু হয় 1989 সালের কিষ্কিন্ধাপুরী নামক একটি শহরের বড় বিল্ডিং থেকে, যেখানে 6 জন লোক একটি রেডিও স্টেশন বানানোর জন্য কাজ করছিল। তারা রেডিও স্টেশনটির নাম রেখেছিল সুবর্ণমায়া রেডিও স্টেশন। হুট করে কারেন্ট চলে যাওয়ায় তারা একটা মোমবাতির সাহায্য নিয়ে কাজ শুরু করে। আর তখনই একটি রুম থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। যদিও সেখানে তারা ব্যতীত অন্য কোনো মানুষই ছিল না, তাহলে কে কান্না করবে? এরকম কান্না শুনে স্বাভাবিকভাবেই তারা একটু ঘাবড়ে যায়। তাই সেখানের একজন সবাইকে আশ্বস্ত করে বলে, তোমরা ভয় পেও না, আমি গিয়ে দেখে আসছি। কিন্তু সবাই বলে না, তারা গেলে সবাই একসাথেই যাবে। এতে লোকটিও সম্মতি জানায়। দরজা খুলে ভেতরে ঢুকতেই কান্নার আওয়াজ রূপান্তরিত হয় ভয়ানক চিৎকারে। আর সেই চিৎকারের শব্দ আর কারো ছিল না, তাদেরই মধ্যে একজনের ছিল। সবাই দেখতে পায় তাদের সাথীটিকে খুব ভয়ানকভাবে মেরে ফেলা হয়েছে। তারা কিছু বুঝে ওঠার আগেই এক এক করে সবাই সেখানে মারা যায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় রাতের বেলা মুরগেশ এবং আত্রেয়া নামক দুজন লোক একটা চায়ের দোকানে বসেছিল। তারা দুজন চা খেতে খেতে পত্রিকা পড়ছিল। মুরগেশ লক্ষ্য করে তার পত্রিকার মধ্য থেকে একটা কাগজ মাটিতে পড়েছে। কাগজটি হাতে নিলেই মুরগেশ দেখতে পায় কাগজটি একটা পোস্টারের মতো, যেখানে কিষ্কিন্ধাপুরী ঘোস্ট ওয়াকিং ট্যুর সম্পর্কে বলা হয়েছে। মুরগেশ তো এর আগামাথা কিছুই বোঝে না। তখন আত্রেয়া তাকে বুঝিয়ে বলে যে ঘোস্ট ওয়াকিং ট্যুর এমন এক ধরনের এজেন্সি যারা ভৌতিক জায়গার দর্শন করায়। বিভিন্ন পুরাতন পরিত্যক্ত স্থানে ভ্রমণ করানোর পাশাপাশি জায়গাটা ভৌতিক হওয়ার পেছনের রহস্য বর্ণনা করে। তাদের এসব কথা শুনে সেখানকার চাওয়ালা চা বানাতে বানাতে বলতে থাকে যে মানুষ সেখানে কেনই বা যাবে। এতে আত্রেয়া বলে, যাদের আমার মতো ভুতুরে গল্প শুনতে ভালো লাগে তারাই এইসব জায়গা দর্শন করে, এসবে বেশ মজা আছে। আত্রেয়া তখন মুরগেশকেও তার সাথে সেখানে যেতে রিকোয়েস্ট করে। এই ভৌতিক এজেন্সি মূলত 3 জন মিলে পরিচালনা করে, রাঘব, মিথিলা আর সুমিত। তাদের ঘোস্ট ওয়াকিং ট্যুর পরিচালনা করার দিনেই সেখানে একটা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের কারণে তাদের যাত্রা বিলম্ব হচ্ছিল। তাছাড়া মিথিলা আর সুমিত সেখানে উপস্থিত থাকলেও রাঘব তখনও সেখানে এসে পৌঁছায়নি। এদিকে ট্যুরে যাওয়ার লোকজন তো খুবই বিরক্ত হতে থাকে, কারণ 7টায় যাওয়ার কথা আর এখন 7:30 বেজে গেল। তারা তো বিরক্ত হবেই। সেখানে আমরা বিহারী নামক একজন লোককে দেখি। সে তো এতটাই রেগে যায় যে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মিথিলাকে বলে বসে যে আপনারা কেমন হোস্ট, হ্যাঁ আপনাদের কোনো সময় জ্ঞান নেই নাকি, কমন সেন্স নেই নাকি কোনো? মিথিলা তখন সবাইকে শান্ত করে আর রাঘবের আসার জন্য অপেক্ষা করতে থাকে। উৎসবের কারণে সেখানে অনেক বড় মেলা বসেছিল। মেলার খেলনা কিনতে অনেক বাচ্চারা ভিড় জমিয়েছিল। সেখানেরই একটি বাচ্চা গুলতি দিয়ে খেলতে থাকে। আসলে ওইখানে থাকা কিছু বেলুন বাচ্চাটি গুলতি দিয়ে ফাটাচ্ছিল, কিন্তু বাচ্চাটি খেয়াল করে না যে সেখানেই বসেছিল একটি বানর। হুট করে বানরের পাশ দিয়ে গুলতিটা যাওয়ায় বানরটা খুবই রেগে যায় আর ওই ছোট্ট ছেলেটার পেছন পেছন ধাওয়া করে। ছেলেটা তো প্রচন্ড ভয়ে দৌড়াতে শুরু করে। ছেলেটিকে বানরের হাত থেকে বাঁচাতে একটা বৃদ্ধ মহিলা বানরকে একটা পাত্র ছুঁড়ে মারে। একটা বানরকে আঘাত করায় সেখানে থাকা সব বানরগুলো মানুষদের উপর হামলা করতে শুরু করে। নিজেদের বাঁচাতে তখন তারা ইট পাটকেল হাতের কাছে যে যা পাচ্ছিল সেগুলোই বানরগুলোর দিকে ছুঁড়ে মারে। তখনই একটা পাথর কারেন্টের সুইচ বোর্ডে লাগার কারণে সাথে সাথে শর্ট সার্কিট হয়। অন্ধকারে বানর সামলানো আরো বেশি মুশকিল হয়ে পড়ে। তখনই সেখানে রাঘব চলে আসে। রাঘব সেখানে থাকা কলা আর আখ বানরগুলোর দিকে ছুঁড়ে মারে, যাতে করে সবগুলো বানর কলা আর আখ নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটা বানর সেখান থেকে কোনোভাবেই যাচ্ছিল না। বানরের কোলে একটি বাচ্চাও ছিল। বানরটি তখন রাঘবের উপর ঝাঁপিয়ে পড়তে গেলে রাঘব সেখান থেকে সরে যায় আর বানরের কোলের বাচ্চাটি পড়ে যায় আগুনের মধ্যে। বাচ্চাটির লেজের সাথে বাড়ি লেগে সেখানে থাকা ঘির বাটি আগুনের মাঝে পড়ে আর এতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যেই ঘরের ছাউনিতে দাউ দাউ করে আগুন লেগে যায়। মা বানরটি চেষ্টা করেও তার বাচ্চাকে উদ্ধার করতে পারছিল না। আর তখনই রাঘব আগুনের পরোয়া না করে আগুনের মাঝে ঝাঁপ দিয়ে বাচ্চা বানরটিকে বাঁচিয়ে নিয়ে আসে।
এটা দেখে মা বানরটি তার বাচ্চাকে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে আর কারো কোনো ক্ষতি করে না। রাঘবও কারো ক্ষতি না করে মানুষ আর পশুদের মধ্যকার বিবাদ মিটিয়ে দেয়। এটা দেখে সেখানকার পুরোহিত মশাই অনেক খুশি হয় আর তাদের ভগবানের একটি ব্রেসলেট রাঘবকে পরিয়ে দেয়। এরপর রাঘব, সুমিত এবং মিথিলা মিলে গাড়িতে করে পৌঁছে যায় তাদের ভূত দর্শনের উদ্দেশ্যে। মিথিলা আর রাঘব সকল টুরিস্টকে একটা পরিত্যক্ত বাংলোর সামনে নিয়ে আসে। আসলে মিথিলা, রাঘব, সুমিত এরা কেউই ভূতে বিশ্বাসী ছিল না, কারণ তারা যত ভৌতিক জায়গাতেই যাক না কেন কখনো এমন কিছু তারা দেখেনি বা উপলব্ধি করেনি যে তারা ভয় পাবে। কিন্তু সবাই চায় ভৌতিক কিছু দেখতে বা উপলব্ধি করতে। তাই মিথিলা আর রাঘব যেখানেই ট্যুর করানোর উদ্দেশ্যে আসে সেখানে আগে থেকেই প্ল্যান অনুযায়ী কিছু সেট আপ করে রাখে। মানে তারা যা কিছু করে সবকিছুই আসলে ভুয়া। রাঘব ভৌতিক জায়গাগুলোতে মানুষদের নিয়ে গিয়ে উল্টোপাল্টা কাহিনী বানিয়ে বলে, মানুষদের মধ্যে ভয়ের সৃষ্টি করে। আজও সে তাই করছিল। এই ট্যুরিস্টগুলোর মধ্যে বিহারি নামক যে লোকটি ছিল সে প্রত্যেক ট্যুরেই অংশ নিত আর রাঘবদের ভণ্ডামি মানুষের সামনে ফাঁস করার চেষ্টা করত। সেখানে যাওয়ার পরে সুমিত ঘোস্ট ডিটেক্টর অন করে দেয় আর মিথিলা লুকিয়ে পাওয়ার বাটনে চাপ দিতেই ডিটেক্টরে আলো জ্বলতে শুরু করে। আর সুমিত তখন চিৎকার করে বলে ওঠে, এখানে ভূত আছে। সাথে সাথেই উপরে তাকিয়ে সবাই সাদা কাপড় পরা একটা মেয়েকে দেখে যে খুব অদ্ভুত ভাবে হাসছিল। আসলে এটা কোনো ভূত ছিল না, রাঘব মিথিলা আগে থেকেই এই প্ল্যান করে রেখেছিল। এরপর রাঘব সবাইকে ডিস্ট্র্যাক্ট করে যাতে নকল ভূত সেখান থেকে সরে যায়। আর রাঘব সবাইকে বলে, তোমরা কোনো মেয়েকে দেখোনি, বরং সেটা ছিল সুগন্ধা নামক এক মেয়ের আত্মা। সুগন্ধা একসময় নিজের পরিবারের সাথে এখানেই থাকতো, কিন্তু তাদের এটা জানা ছিল না তাদের বাড়িটা একটা কবরস্থানের উপর নির্মিত। এসব বলে রাঘব সবাইকে একটা বিছানা দেখায় আর বলে এখান থেকেই সুগন্ধা গায়েব হয়ে গিয়েছিল। একদিন সুগন্ধা তার বিছানার নিচ থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখনই সে খাটের নিচে দেখতে যায় তখনই মাটির নিচ থেকে আত্মারা সুগন্ধাকে টেনে নিয়ে যায়। রাঘব যখন এই গল্প বলছিল এই সুযোগে মিথিলা একটা বাটন প্রেস করে আর বিছানাটাকে হাওয়ায় ভাসাতে থাকে। চোখের পলকেই আবার সেটাকে নিচে ফেলে দেয়। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। রাঘব তখন সবার মনের অবস্থা বুঝতে পারে, তাই সে সবাইকে বাইরে বের করে নিয়ে আসে। অর্থাৎ তাদের ট্যুর এখানেই সমাপ্ত। কিন্তু এবার ওই বিহারি সবার সামনে তাদের আসল চেহারা নিয়ে আসার চেষ্টা করে আর বলে, আগের বার যখন এখানে এসেছিলাম তুমি তো বলেছিলে এখানে ব্রিটিশদের আত্মা থাকে, আর তুমি তো সেই লোকদের কাহিনীও বলেছিলে, আর এখন তুমি অন্য কিছু বলছো। রাঘব তখন তার মিথ্যা চাপা দেওয়ার জন্য বলে, আসলে আমি তোমাকে কোনো ব্রিটিশের কাহিনী শোনাইনি। এখানে যে আত্মাটা থাকে সে মানুষের মেমোরি ভুলিয়ে দিতে পারে। মনে হয় সুগন্ধার আত্মা তোমার মেমোরিকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, আর বেশিক্ষণ এখানে থাকলে পাগলও হয়ে যেতে পারো। তাই দ্রুত চলো এখান থেকে। এসব বলে ভয় দেখিয়ে রাঘব সবাইকে বের করে নিয়ে আসে। এরপর মিথিলার ঘর দেখানো হয় যেখানে মিথিলা আর রাঘব একসাথে থাকতো। আসলে তারা কাপল ছিল, দুজন দুজনকে খুব ভালোবাসতো। এদিকে রাঘব নিজের খেয়াল ঠিক মতো না রাখলেও তার কুকুর, মাছ আর গাছের খেয়াল ঠিকই রাখতো। তাদেরকে সে খুব ভালোবাসতো। এরপর আমরা কিছু বাচ্চা মেয়েদেরকে দেখতে পাই। তারা ক্রিকেট খেলতে গিয়ে মিথিলার জানালায় বল মেরে তার জানালার কাঁচ ভেঙে ফেলে। তখন মিথিলার কথায় বোঝা যায় যে এটা তারা প্রায় সময়ই করে। তাই রাগ করে মিথিলা তাদের বলই আর দিতে চায় না। তখন বাচ্চা মেয়েদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম মোক্ষা। তাকে রাঘব আর মিথিলা খুবই ভালোবাসতো। মোক্ষা তখন মই দিয়ে উপরে উঠে আসে আর রাঘবের কাছে বলের জন্য আবদার করে। রাঘবও তখন দুষ্টুমির ছলে মিথিলার কাছ থেকে বল নিয়ে মোক্ষাকে দিয়ে দেয়। এদিকে সুমিতকে দেখানো হয় সে আবারও ঘোস্ট ওয়াকিং ট্যুরে নেওয়ার জন্য ট্যুরিস্টদের বাছাই করতে থাকে। এবার মুরুগেশ এবং আত্রেয়াও এই ট্যুরে যাওয়ার জন্য নাম লিখিয়েছিল। তাছাড়া বিহারিও এসেছিল সবাইকে আবার জ্বালাতন করতে। এছাড়াও বীরভদ্র নামক এক ভদ্রলোকও এই ভ্রমণে যেতে উৎসাহী ছিল। সুমিত তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কেন আমাদের সাথে এই ট্যুরে যেতে চান? লোকটি জানায়, আসলে 1 বছর আগে আমার বউ মারা গেছে। আমি এই ভ্রমণে গিয়ে আমার সেই বউকে দেখতে চাই। এই ট্যুরে গেলে হয়তো আমি আমার বউয়ের সাথে কথা বলতে পারবো। এদিকে দেখা যায় সবার সাথে মোক্ষাও তাদের সেই ঘোস্ট ওয়াকিং ট্যুরে যাচ্ছে। এত ছোট মেয়েকে দেখে রাঘবের বস রাঘবকে জিজ্ঞেস করে যে ছোট বাচ্চাটা তোমাদের সাথে কি করছে? রাঘব বলে, কেন, ও আমাদের সাথে এই ট্যুরে যাবে, কারণ আমার সাথে রক পেপার সিজার খেলায় ও জিতে গেছে। আর শর্ত ছিল ও জিতলে ওকে ট্যুরে নিয়ে যেতে হবে, আর আমি জিতলে ও প্রতিদিন স্কুলে যাবে। তাই আমি যেহেতু হেরেছি তাই আমার ওকে নিয়ে যেতে হচ্ছে। বস তখন বলে, এই ছোট বাচ্চার বাবা মা রাজি হয়ে গেল? মোক্ষা বলে, আমার বাবা মা তো ইউএসএ থাকে আর আমার দাদা তো এখন ঘুমিয়ে গেছে, তাই কোনো সমস্যা নেই।
তখন মিথিলা বলে, মোক্ষার ব্যাপারে আপনারা ভাববেন না, ও আমাদের প্রতিবেশী, ওর খেয়াল আমরাই রাখতে পারবো। মিথিলার কথা শুনে বস ওই ব্যাপারে আর মাথা ঘামায় না, কিন্তু এবার ট্যুরে একটা টুইস্ট নিয়ে আসে বস। কারণ আগের বারের ট্যুরে বিহারি তাদের ট্যুর সম্পর্কে অনলাইনে খুব বাজে মন্তব্য করেছিল আর 1 স্টার রেটিং দিয়েছিল। তাছাড়া অন্যান্য ট্যুরিস্টদের ম্যানুপুলেট করে তাদেরকেও খারাপ রেটিং দিতে বলেছিল সে। তাই বস এবার নিজেদের সিলেক্টেড জায়গায় ট্যুর না নিয়ে তাদের ইচ্ছা মতো ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বস এবার তাদের সামনে একটা কাচের জারে কিছু চিরকুট রেখে দেয়, যেখানে ছিল এশিয়ার সবচেয়ে ভয়ানক কিছু জায়গার নাম। বস বিহারিকে একটি চিরকুট উঠাতে বলে। বিহারি যেই চিরকুটটা উঠায় তাতে লেখা থাকে সুবর্ণমায়া রেডিও স্টেশন, যেখানে গল্পের শুরুতে আমরা 6 জন লোককে অজানা কারণে মারা যেতে দেখি। বর্তমানে সবাই একটা গাড়িতে করে রওনা হয়ে যায় সেই সুবর্ণমায়া রেডিও স্টেশনের উদ্দেশ্যে। এখানে মিথিলা একটু চিন্তিতই থাকে, কারণ সবসময় তারা ভৌতিক জায়গাটায় আগে থেকেই সেট আপ করে রেডি করে রাখে, কিন্তু এবার এমন কিছুই করা হয়নি। কথা শুনে রাঘব মিথিলাকে এত চিন্তা করতে বারণ করে। সে বলে সে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবে। এই বলেই সে তাকে আশ্বাস দেয়। কিছুক্ষণ পরেই তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমেই রাঘব সবার হাতে একটি করে টর্চ লাইট দিয়ে দেয়। সকলে দরজার সামনে যেতেই একটা বড় তালা ঝুলতে দেখে। তাছাড়া সেখানে অনেক শিকল আর মন্ত্র পাঠ করা সুতো দিয়ে বেড়া জালও তৈরি করা ছিল। এসব দেখেও রাঘব কোনো কিছু না ভেবে পাশে থাকা ত্রিশূলের সাহায্যে তালাটিকে ভেঙে ফেলে। রাঘব তখন সব ট্যুরিস্টদের নিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা আরেকটি দরজা দেখতে পায়। দরজা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে অনেকগুলো বাদুড়। হঠাৎ করে এতগুলো বাদুড় আসায় সকলেই ভয় পেয়ে যায়। এরপর সবাই ভেতরে নিজেদের টর্চ লাইট দিয়ে এদিক সেদিক দেখতে থাকে। এরই মাঝে রাঘব এই ভুতুরে জায়গার হিসেব অনুযায়ী একটা মন গড়া কাহিনী বানিয়ে ফেলে। সে সবাইকে বলে সুবর্ণ আর মায়া নামের 2 জন যমজ বোন থাকতো এখানে। এমন সময় বিহারি আবারও রাঘবকে থামায় আর বলে, এমন ছোট বাচ্চাদের মন গড়া কাহিনী অনেক শুনেছি, এখন আর এসব কাহিনী শুনতে চাই না, ভূত দেখাও তো। বিহারির কথা শুনে মিথিলা বলে, ভূত কি আর আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াবে নাকি? এখানের ভূত থাকে রেডিওর ভেতরে। বিহারি এবারেও হার মানে না আর বলে, ভূত রেডিওর ভেতর থাকলে রেডিও অন করো, আমরা দেখতে চাই কি হয়। রাঘবও তখন রেডিও অন করতে চায় না, বলে এসব কিন্তু অনেক রিস্কি হতে পারে, ভেবে দেখো। তবে বিহারির কথায় সবাই এবার রাঘবের উপর জেকে বসে আর বলে রেডিও অন করতে। যদিও রাঘব জানে রেডিও অন করলে কিছুই হবে না, কিন্তু তাও সে রেডিও অন করে আর আসলেই কিছুই হয় না। রাঘব সবাইকে বলে, রেডিও নষ্ট হয়ে গেছে, এখন দেখে নিয়েছো, শান্তি হয়েছে এবার, চলো তো এখন। বিহারি তখন সবাইকে বলে, বলেছিলাম না এরা আসলে ফ্রড, এরা কিছুই দেখাতে পারে না, শুধু মুখেই বলতে পারে। সবাই এ কথা শুনে চলে যেতে নিবে এমন সময় লাইট ফ্লিকার করতে শুরু করে আর ধীরে ধীরে রেডিও অন হয়ে যায়। রেডিওর ভেতর থেকে একজনের গলা বলে ওঠে, আজ বুধবার 9 আগস্ট 1989, আজকে আমাদের রেডিওর দরজা আবারও খুলে গেছে। তোমরা সবাই এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছ, এখন আমার হাতেই তোমাদের মৃত্যু লেখা আছে। এসব বলে খুব ভয়ানক ভাবে হাসতে থাকে। এদিকে বীরভদ্রের মনে হয় এটা তার ওয়াইফ ভগবান, তাই সে বলে ওঠে, ভগবান এটা কি তুমি? বিহারি বলে, আরে তুমি তোমার মরা বউয়ের চিন্তা পরে করো, আগে নিজের চিন্তা করো তো। এদিকে সেখানে থাকা আত্মা সবকিছু ভাঙচুর করতে শুরু করে। সবাই খুব ভয় পেয়ে যায়। রাঘব তখন দ্রুত সবাইকে নিয়ে বাইরে যেতে বলে। ভেতরে রাঘব একটা দরজা খুলতেই যাবে, অমনি বাইরে থেকে মিথিলা রাঘবকে ডাক দেয়। রাঘব তড়িঘড়ি করে বাইরে আসতেই দেখে বাইরে তাদের গাড়িটা দাউ দাউ করে জ্বলছে। পেছন থেকে হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়। তখনই ভুতুর এক কণ্ঠ তাদেরকে বলতে থাকে, সুবর্ণমায়া রেডিও স্টেশনে ভ্রমণ এই পর্যন্তই ছিল, এখন সবাই মৃত্যুর অপেক্ষায় থাকো। সকলে সেখান থেকে চলে আসে তখন নিজ নিজ গন্তব্যে। দৃশ্য চলে যায় পরের দিন। গাড়ির ওয়ার্কশপে গাড়িটিকে ঠিক করতে দিয়ে সুমিত, মিথিলা আর রাঘব গত রাতের ব্যাপারটা নিয়ে কথা বলছিল। মিথিলা রাতের ঘটনায় কিছুটা ঘাবড়েই গিয়েছিল, তাই রাঘবকে বলে, আমাদের মনে হয় ওই সুবর্ণমায়ায় যাওয়া উচিত হয়নি। রাঘব এসব কথা তেমন একটা পাত্তা দেয় না। এদিকে সুবর্ণমায়ার নাম শুনে সেখানে চা দিতে আসা ছেলেটার হাত কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে হাত থেকে সবগুলো চায়ের কাপি পড়ে যায়। ছেলেটি রাঘব আর মিথিলার কাছে এসে বলে, সুবর্ণমায়া রেডিও স্টেশনে আজ পর্যন্ত যারা গিয়েছে তারা কখনোই জীবিত থাকতে পারেনি। আপনারা তাড়াতাড়ি হলুদের পানি দিয়ে গোসল করে নিন আর গত রাতের জামাগুলো পুড়িয়ে ফেলুন। ছেলেটির কথা শুনে রাঘব বলে, তোকে এসব কথা কে বলেছে? ছেলেটি জানায় তার মা তাকে এই সম্পর্কে জানিয়েছে। এ কথা শুনে মিথিলার মনে আরো কিছুটা ভীতির জন্ম নেয়। এদিকে রাঘব এসব কথায় কানই দেয় না আর মিথিলাকে বলে, এসব বানানো কথা, আমি যেমন মানুষকে ভয় দেখানোর জন্য বানিয়ে গল্প বলি, ওর মাও এমন গল্প বলেছে হয়তো,
তাই বাদ দাও। এদিকে দেখা যায় মুরগেশ আর আত্রেয়া ছিল ট্রেন মাস্টার। দুজনেই সুবর্ণমায়া রেডিও স্টেশনের সামনে একটা লাল সিগন্যাল দেখতে পায়, যা এর আগে কখনো জ্বলতে দেখা যায়নি। আত্রেয়া তখন লাল লাইট দেখে ট্রেন থামিয়ে দেয়। মুরুগেশও এই সুযোগে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে। হঠাৎ করে ট্রেনের জানালা দিয়ে একটা হাত প্রবেশ করে। আত্রেয়া তো এটা দেখেই ভয় পেয়ে যায়। তাকিয়ে দেখে একটা বুড়ো মহিলা তার কাছে খাবার চাইছে। মহিলাটি বলে সে 7 দিন ধরে কিচ্ছু খায়নি। আত্রেয়া তখন তার টিফিনের বাটি দিতে গেলে চামচ নিচে পড়ে যায়, আর সেই শব্দে মুরুগেশের ঘুম ভেঙে যায়। মুরুগেশ তখন তাড়াতাড়ি করে আত্রেয়াকে সরিয়ে দিয়ে জানালা লাগিয়ে দেয়। এতে আত্রেয়া বলে, বেচারি খাবার চাইছিল, তুমি নিতে দিলে না কেন? মুরুগেশ বলে, কোনো সাধারণ মানুষ কি ট্রেনের এতটা উচ্চতায় দাঁড়িয়ে খাবার চাইতে পারে? এদিকে দেখা যায় সত্যিই সেই বুড়ি শূন্যে ভাসছে। তাদের সামনে থাকা রেডিও তখন আপনা আপনি চালু হয়ে যায়, আর সেখান থেকে কেউ বলতে থাকে, তোমাদের পরের স্টেশন হলো মৃত্যু। এই কথা শুনে দুজনেই খুব ভয় পেয়ে যায়। ইঞ্জিন চালু করতে চাইলে কিছুতেই ট্রেন চলছিল না। মুরুগেশ বলে, এটা তো সেই গলা যেটা কাল আমরা রেডিও স্টেশনে শুনেছিলাম। এরই মধ্যে সেই বুড়ি মহিলাটিকে জানালায় অদ্ভুত ভাবে হাসতে দেখা যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। মোক্ষা স্কুলে যাওয়ার আগে রাঘব আর মিথিলার সাথে দেখা করে। রাঘব মোক্ষাকে একটা চকলেট দেয়। মোক্ষা সেটা তার পার্সের মধ্যে রেখে দেয়। রাঘবের পর জিজ্ঞেস করে, এই পার্স তুমি কোথায় পেলে? মোক্ষা জানায়, কালকে সেই রেডিও স্টেশনে পড়ে থাকতে দেখে আমি নিয়ে এসেছি। রাঘব এটা শুনে হাসতে থাকে আর বলতে থাকে, ভালোই তো চোর হয়েছ। রাঘব তখন ওই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছিল না। সেই সময় বিহারী রাঘবকে কল দিয়ে কিছুটা রাগ ঝাড়তে শুরু করে। বিহারী বলে, হ্যাঁ, আমরা ভূত দেখতে চেয়েছিলাম, এই জন্য কি আমাদের সত্যি সত্যি ভূত দর্শন করাবে? কালকে যে দুজন আমাদের সাথে সুবর্ণমায়ায় গিয়েছিল, মুরুগেশ আর আত্রেয়া, তাদের লাশ রেল স্টেশনের সামনে পাওয়া গিয়েছে। বিহারীর এই কথা শুনে রাঘব হকচকিয়ে ওঠে। এবার সে একটু হলেও বিশ্বাস করতে শুরু করে যে আসলেই কিছু একটা আছে। রাঘব তখন দ্রুত মার্ডার স্পটে পৌঁছায়। সেখানে দুজনকে মেয়ের একটা সিম্বলের মতো তৈরি করা ছিল। হিন্দু ধর্মে যেই সিম্বলটাকে পবিত্র মানা হয়। এর পেছনের রহস্য জানতে রাঘব তখনই সুবর্ণমায়া রেডিও স্টেশনে চলে যায়, আর সেখানেও দরজার সাথে একই চিহ্ন দেখতে পায়। 1989 সালের পত্রিকা দেখে এটাও জানতে পারে অনেক আগে এখানে 6 জন লোক একইভাবে রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছিল। সেখান থেকে রাঘব বাড়ি আসার পর মিথিলা অস্থির হয়ে জিজ্ঞেস করে যে, সারাদিন কোথায় ছিলে? এদিকে কি হয়ে গেছে জানো? আমাদের সাথে দুজন টুরিস্ট মারা গেছে। রাঘব বলে, হ্যাঁ, সেটাই জানার জন্য গিয়েছিলাম। এরপর সে বোর্ডে স্বাস্তিক সিম্বল আঁকে। এরপর মিথিলাকে বলে, এই সিম্বলের সাথে তাদের মৃত্যুর কিছু একটা কানেকশন তো অবশ্যই আছে। 1989 সালেও আত্মা কয়েকজনকে মেরে এই চিহ্ন তৈরি করেছিল, আর মুরুগেশ এবং আত্রেয়াকেও একই রকম ভাবে ফেলে রাখা হয়েছে। মিথিলা এসব শুনে বলে, স্বাস্তিক তো একটা পবিত্র চিহ্ন, এর সাথে মৃত্যু বা আত্মা কেন জড়িত থাকবে? রাঘব বলে, ভালো করে দেখো, এটা স্বাস্তিক নয়, বরং উল্টো করে আঁকা স্বাস্তিক, যেটা ঘৃণার প্রতীক। এসব বলার সময় তাদের টেবিলে পড়ে থাকা নষ্ট রেডিওটা হঠাৎই চলতে শুরু করে, আর সেখানে বলা হয় 11 জনের মধ্যে 2 জন মারা গেছে, আর 9 জন বাকি আছে। এখন মরবে বীরভদ্র। কথা শুনে রাঘব বীরভদ্র কোথায় আছে এটা জেনে নিয়ে দ্রুত তাকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে বীরভদ্র তখন একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে বসেছিল। হঠাৎ করেই সবাই উপর থেকে হাতুড়ি দিয়ে বাড়ি মারার শব্দ শুনতে পায়। সেখানে কর্মরত 2 জন বীরভদ্রকে উপরে গিয়ে দেখে আসতে বলে। বীরভদ্র উপরে এসে তেমন কিছুই দেখতে পারে না। হঠাৎই তার সামনে তার স্ত্রীর বেশে রেডিও স্টেশনের আত্মা চলে আসে। আত্মাটি তখন নিজের মাথাতেই হাতুড়ি দিয়ে বারবার আঘাত করতে থাকে। তার পুরো মুখ রক্তে মাখা ছিল। আত্মাটি সামনে আসতে আসতে হঠাৎ করে বীরভদ্রকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। এদিকে রাঘবও তখনই সেখানে পৌঁছে যায়। নিজের চোখের সামনে বীরভদ্রকে ছাদ থেকে পড়ে যেতে দেখে তার অনেক কষ্ট হয়, আর এই সব মৃত্যুর পেছনে সে নিজেকেই দায়ী করতে থাকে। রাঘবের মনে পড়ে যায় সেই ছেলেটির কথা, যে তাকে বলেছিল সুবর্ণমায়ায় যারা যায় তারা আর বেঁচে থাকতে পারে না। তাই দেরি না করে রাঘব সকালেই সেখানে গিয়ে ছেলেটির বাড়ির ঠিকানা খুঁজে বের করে, আর তার মায়ের সাথে দেখা করে। রাঘব ছেলেটির মাকে সেখানের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে। এতে মহিলাটি জানায়, আজ থেকে 35 বছর আগের কথা। গ্রামে প্রথম একটি রেডিও স্টেশন চালু করা হয়। সেই রেডিও স্টেশনের আরজে ছিল বেদবতী নামের একটি মেয়ে। তার গলার স্বরে জাদু ছিল। তার গলা শুনতে সবারই খুব ভালো লাগতো। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন রেডিও স্টেশন পরিচালনাকারী 6 জন মারা গেল।
তাদের সাথে যে কি হয়েছিল তা কেউ জানে না, কিন্তু রেডিওতে ভেসে আসা তাদের চিৎকার গ্রামের সকলেই শুনতে পায়। যখন আমি ছোট ছিলাম তখন বাবার কাছে শুনেছিলাম সেখানে কোনো শয়তান আত্মা বসবাস করে। রাত হলেই সেই স্টেশন থেকে অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসতো, আর ওখান থেকে যারা ফিরে আসতো তারাই মারা যেত। এজন্য গ্রামবাসী একটা তান্ত্রিককে ডেকে আনে, আর সেই তান্ত্রিক তালা আর মন্ত্র দিয়ে জায়গাটাকে সিল মেরে দেয়। এরপর থেকে গ্রামে শান্তি নেমে আসে। এসব শুনে রাঘব জিজ্ঞেস করে, বেদবতী মেয়েটার কি হয়েছিল? মহিলাটি জানায়, বেদবতী তো ফাঁসি দিয়ে আত্মহনন করেছিল। রাঘবের কারণ জানতে চাইলে মহিলাটি বলে, আমরা বড়দেরকে এত বেশি প্রশ্ন করতে পারতাম না, সবার মুখে যেটুকু শুনেছি তাই বললাম, আর তাই আমরা মানি, এর বেশি কিছু বলতে পারবো না। রাঘব তখন বাড়ি ফিরে একটা পত্রিকার কাটিং মিথিলা আর সুমিতকে দেখায়, যেখানে বেদবতীর মৃত্যুর খবর ছাপা হয়েছিল। মিথিলা জানতে চায়, তাহলে কি এটা বেদবতীরই আত্মা যে সবাইকে মারতে চায়? রাঘব বলে, হতে পারে। হঠাৎই রাঘবের কি মনে হতে সে সুমিতের কাছে ল্যাপটপ চায়। ল্যাপটপের ফুটেজ চেক করে রাঘব দেখতে পায় সে স্টেশনে সবার আগে পা রেখেছিল মুরুগেশ আর আত্রেয়া, এরপর বীরভদ্র। রাঘব বুঝতে পারে যে যে যার পরে সে স্টেশনে প্রবেশ করেছে সেই ক্রম অনুযায়ী আত্মা সবাইকে মারছে। বীরভদ্রের পেছনে ছিল বিহারী, অর্থাৎ এরপর বিহারীর প্রাণনাশের আশঙ্কা। সবার মাঝে মোক্ষাকে না দেখতে পেয়ে রাঘব কিছুটা চিন্তিত হয়ে যায়। এরপর সে বুঝতে পারে বিহারীর আগে তো মোক্ষাই সেখানে প্রবেশ করেছিল, তাই রাঘব আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে মোক্ষার বাড়ি পৌঁছায়। সে গিয়ে দেখতে পায় এক অদৃশ্য শক্তি মোক্ষাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। দরজা কিছুতেই খোলা যাচ্ছিল না। এতে রাঘব জানালা ভেঙে ভেতরে ঢোকে আর মোক্ষাকে উদ্ধার করে। রাঘব মোক্ষাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে সে কোথা থেকে এসেছিল? মোক্ষা তার পার্সটা তখন রাঘবের হাতে দেয়। রাঘব সবাইকে নিয়ে রেডিও স্টেশনে যেতে বলে, আর সেখান থেকে কুড়িয়ে নেওয়া সব রেডিওগুলো তাদের সাথে নিতে বলে। এদিকে রাঘব মোক্ষাকে নিয়ে সেই জায়গাতেই রওনা দেয়। সবাই একসাথে জড়ো হওয়ার পর রাঘব সবগুলো রেডিও একসাথে পুড়িয়ে দেয়। এখানে রাঘব রিভিল করে এখানের আত্মা বেদবতীর নয়, বরং কোনো পুরুষের, যার গলার স্বর মেয়েদের মতো। রাঘব তখন চিৎকার করে বলতে থাকে, কাপুরুষ আত্মা, সাহস থাকলে সামনে আয়, মেয়েদের আঁচলের তলায় লুকিয়ে আছিস কেন? রাঘবের এই কথা শুনেই মিথিলা তার দিকে তাকায়। আসলে মোক্ষাকে যখন আত্মাটা আক্রমণ করেছিল তখন মোক্ষা সেই আত্মাটাকে দেখেছিল, আর মোক্ষার কুড়িয়ে পাওয়া পার্সের মধ্যেই ছিল সেই ছবি, যার কারণে রাঘব বুঝে গিয়েছিল এটা কোনো মেয়ে না, বরং ছেলের আত্মা। পার্স থেকে ছবিটা বের করে সবাইকে দেখাতেই যাবে অমনি আগুন দিয়ে ছবিটা পুড়িয়ে দেয় আত্মাটি। এবার রাঘব আরো রেগে যায় আর বলে, আমি বলেছিলাম না তুই একটা ভীতু, তোর সাহসই নেই আমার সামনে আসার। একটা ছোট বাচ্চা তোর কি ক্ষতি করেছে? সবার বদলে আমার সাথে লড়াই কর, ওদের কোনো দোষ নেই, সাহস থাকলে আমাকে নিয়ে যা। রাঘবের কথা শুনে আত্মা সবার সামনে আসে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না, সবাইকেই ভয় দেখায় আর রাঘবকে বলে যায় এবার সে শুধু তাকেই মারবে। এদিকে সবাই রাঘবের উপর রাগ করে। সবাই বলে এটা কোনো ভয়ঙ্কর একটা আত্মা, সে কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলছে? রাঘব বলে, আমার কারণেই তোমরা এই সিচুয়েশনে পড়েছো। যারা মারা গেছে তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমাদের কিচ্ছু হতে দিব না। এর জন্য যদি আমাকে মরতে হয় তাতে আমার কোনো সমস্যা নেই। রাঘব তখন এই পুরুষ আত্মা সম্পর্কে জানতে পুলিশ স্টেশনে যায়, কারণ বেদবতীর সাথে এই আত্মার কিছু তো কানেকশন আছে। এজন্য রাঘব পুলিশের কাছে বেদবতীর কেসের ফাইল চায়। পুলিশ এই ফাইল খুঁজতেই যাবে তখনই সেখানে ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে যায় আর সব জায়গায় অন্ধকার নেমে আসে। কিছু পুলিশ ট্রান্সফরমার দেখতে বাইরে চলে যায়, সাথে সুমিত আর মিথিলাও যায়। এদিকে রাঘব তার ব্যাগ থেকে টর্চ বের করতে আসে, আর তখনই আত্মাটা রাঘবের উপর হামলা করে বসে। কিন্তু টর্চের আলো আত্মার গায়ে পড়তেই আত্মাটি ভড়কে যায় আর বারবার আলো নেভাতে বলে, কিন্তু রাঘব আরো ভালোভাবে লাইটের আলো আত্মার মুখ বরাবর ধরে বসে। এতে ভয় পেয়ে আত্মাটি সেখান থেকে চলে যায়। মিথিলা আর সুমিত আসলে রাঘব বলতে থাকে, এই আত্মার দুর্বলতা হচ্ছে টর্চ লাইট, যতক্ষণ আমাদের কাছে টর্চ লাইট থাকবে আমরাও সেফ থাকতে পারবো। এই সময় পুলিশ অফিসার এসে বেদবতীর ফাইলটা রাঘবকে দেয়। সেখান থেকে বেদবতীর বাড়ির ঠিকানা নিয়ে তারা পৌঁছে যায় বেদবতীর বাড়িতে। দরজা খোলে বেদবতীর বাবা। তারা সবাই তার রুমে গিয়ে অনেক ছবি দেখতে পায়, যেখানে একটা পুরাতন গ্রুপ ফটোর মধ্যে তারা একটা ছেলেকে দেখে। রাঘব বেদবতীর বাবাকে তার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সে বলে, আমি এ সম্পর্কে জানি না, ছেলেটি বেদবতীর সাথেই পড়াশোনা করত। আপনি চাইলে এদের শিক্ষক ভূষণ স্যারকে এই ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন, সে হয়তো বলতে পারবে। এরপর সবাই মিলে ভূষণ স্যারের বাসায় যায় আর তাদের কাছে থাকা ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটিকে তার মনে আছে কি? ভূষণ স্যার বলে, হ্যাঁ মনে আছে তো, তাকে আমি কিভাবে ভুলতে পারি? এই ছেলেটা অনেক ভালো ছিল আর অনেক ব্রিলিয়ান্টও ছিল। ছেলেটার নাম ছিল বিশ্রাবাপুত্র। তার জন্ম হয়েছিল সূর্যগ্রহণের সময়। জন্মের পর বাচ্চাটির হাত পা ঠিক ছিল না, যার কারণে সবাই মনে করত সূর্যগ্রহণের সময় জন্ম নেয় তার উপর প্রভাব পড়েছে, কিন্তু ডাক্তাররা বলেছিল এটা রিকেটস রোগ। বিশ্রাবা
কখনো তার বাবার ভালোবাসা পায়নি। ওর রূপের কারণে ওর বাবা ওকে খুব ঘৃণা করত। ছেলেটাকে কোথাও যেতে দিত না, ঘরের মধ্যেই বন্দি করে রাখত। কিন্তু ভিসরাবার মা ভিসরাবাকে ভীষণ ভালোবাসত, তার অনেক খেয়ালও রাখত, খুব ভালোভাবে যত্ন নিত, কখনো অবহেলা করত না। বেশিরভাগ সময় ভিসরাবা তার মায়ের সাথেই থাকতো। তারা একসাথে বসে দাবাও খেলতো। একদিন ভিসরাবার বাবা মারা যায়। তারপর ভিসরাবার মামা তাকে ভূষণ স্যারের কাছে নিয়ে আসে, আর তখন থেকেই সে পাঠশালায় পড়তে শুরু করে। দেখা যায় ভূষণ স্যার সেই স্বাস্তিক চিহ্নটি বানানোর পর ভিসরাবা সেটা উল্টো করে এঁকে ফেলে। এদিকে সেখানে সেই 6 জন লোক গ্রামে মাইকিং করে যে তাদের আরজে লাগবে, আর গ্রাম থেকেই কাউকে বাছাই করা হবে। যারা এই কাজ করতে চায় তারা যেন তাদের সাথে যোগাযোগ করে। ভিসরাবা ব্যাপারটাতে খুব ইন্টারেস্টেড ফিল করে আর তার মায়ের সাথে শেয়ার করে। তার মা বলে সে চাইলে এটা করতে পারে, কারণ তার গলার আওয়াজ খুব সুন্দর। তাছাড়া তার গলার স্বর যদি পুরো দুনিয়া শোনে এটা তার জন্য গর্বের বিষয়, যার কারণে ভিসরাবা তার গলার আওয়াজ রেকর্ড করে তাদের পাঠায়। এরপর দেখা যায় ভিসরাবার গলার আওয়াজ সবার পছন্দ হয় আর তাকেই আরজে হিসেবে সিলেক্ট করা হয়। গ্রামের সবাই খুব খুশি হয় ভিসরাবার মাও। কিন্তু এই খুশি বেশি দিন টেকে না, কারণ স্টেশনের মানুষজন গলার আওয়াজ তো ভিসরাবারই ব্যবহার করেছিল, কিন্তু তার ছবি পোস্টারে তারা লাগায় না, তার জায়গায় বেদবতীর ছবি পোস্টারে ছাপিয়ে দেয়। এটা দেখে ভিসরাবার অনেক খারাপ লাগে আর তার মাও খুব কষ্ট পেয়ে কেঁদে ফেলে। মায়ের চোখের পানি সহ্য করতে না পেরে ভিসরাবা উত্তেজিত হয়ে যায় আর বেদবতীর পোস্টার ছিঁড়তে শুরু করে। রাগের মাথায় সে স্টেশনের ওই লোকগুলোর সাথে কথা বলতে চলে যায় আর এরপর ভিসরাবা আর কখনো ফিরে আসেনি। শোনা যায় ওখানে যাওয়ার পর ওই লোকগুলো নাকি তাকে মেরে ফেলেছে। ভিসরাবার এই করুণ কাহিনী শুনে মিথিলার খুব খারাপ লাগে। মিথিলা বলে ভিসরাবার সাথে খুব বড় অন্যায় হয়েছে, তাদের ওর সাথে এমন করাটা মোটেও উচিত হয়নি। মিথিলার কথা শুনে সুমিত বলে তিনিও কোনো দুধে ধোয়া তুলসী পাতা না, নিরপরাধ 3 জনের প্রাণ নিয়েছে সে, মোক্ষাকেও মারতে চেয়েছিল। ওরা কথা বলার মাঝখানে হঠাৎ করেই গাড়ির সামনে কিছু একটা চলে আসে। এতে রাঘব হার্ট ব্রেক করে। গাড়ি থেকে নেমে একটা কুকুরকে পড়ে থাকতে দেখে কুকুরটির কাছে যেতেই দেখতে পায় সেটার আসলে কিছুই হয়নি। এবার একটা কবরস্থানের উপর টর্চের আলো পড়তেই দেখা যায় সেখানে আছে ভূষণ স্যারের সমাধি। এটা দেখে 3 জনই খুব অবাক হয়ে যায়। মিথিলা দেখে 2007 সালেই ভূষণ স্যার মারা গিয়েছেন। তাহলে যার সাথে তারা কথা বলে এলো সে কে? রাঘব বলে সে আসলে ভিসরাবাই ছিল। ভূষণ স্যার সেজে সে আমাদেরকে নিজের কাহিনী শোনাচ্ছিল, তখনই সেখানে চলে আসে ভিসরাবার আত্মা। মিথিলা তার দিকে টর্চ মারতেই সে গায়েব হয়ে যায়। মিথিলা প্রচন্ড ভয় পেয়ে দৌড় দিতেই হোঁচট খেয়ে পড়ে আর তার হাতে থাকা টর্চ লাইটটাও সেখানে ভেঙে যায়। এতে সবাই সেখান থেকে দৌড়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি চালানো শুরু করতেই গাড়ির রেডিও চলতে শুরু করে আর সেখান থেকে বলা হয় পেছনেই আছে তোদের মৃত্যু। রাঘব গাড়ি থামিয়ে পেছনের দিকে তাকাতেই তাদের পাশ থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িকে উল্টে দেয়। মিথিলার অনেক সিরিয়াস ইনজুরি হয়, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মিথিলাকে দেখে রাঘবের খুব খারাপ লাগে। অন্যদিকে তার ছোটবেলার কথাও মনে পড়ে যায়। ছোটবেলায় রাঘব বাইক চালানোর বায়না ধরলে তার বাবা কিছুক্ষণের জন্য নিজের হাত সরায় আর তখন একটা ট্রাকের ধাক্কায় বাইকটা উল্টে পড়ে যায়। কিছু সবজির ঝুড়ির উপর ছিটকে পড়ায় রাঘব তো বেঁচে যায়, কিন্তু তার বাবা সেখানেই মারা যায়। সেদিন থেকে রাঘব কারো ক্ষতি সহ্য করতে পারে না। বর্তমানে বাইরে এসে রাঘব সুমিতকে বলতে থাকে আমি মিথিলাকে এর আগে কখনো এতটা ভয় পেতে দেখিনি। তাছাড়া ভিসরাবাই বা কেন ভূষণ স্যারের বেশে আমাদের কাহিনী শুনিয়ে আবারও আমাদের উপর আক্রমণ করেছে। এদিকে ভিসরাবা মিথিলাকে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে ফেলে। সে রাঘবের হাতে থাকা ব্রেসলেটের জন্য সরাসরি তাকে আক্রমণ করতে পারছিল না, কিন্তু রাঘব নিজেও জানতো না যে এই ব্রেসলেটের কারণে ভিসরাবা তার ক্ষতি করতে পারছে না। আর এই কারণেই রাঘব সুবর্ণ মায়ায় একাই প্রবেশ করতে পেরেছিল এবং কোনো ক্ষতি ছাড়াই বের হয়ে এসেছিল। ভিসরাবাও বুঝতে পারছিল না কেন সে রাঘবকে মারতে পারছিল না, যেখানে তার তো আরো আগেই মারা যাওয়া উচিত ছিল। আর যেহেতু রাঘবের ক্ষতি করা যাচ্ছে না, তাই রাঘবের দুর্বলতা মিথিলাকেই ভিসরাবা টার্গেট বানিয়ে ফেলে। মিথিলাকে বসে আনতেই ভিসরাবা ভূষণ স্যার সেজে মিথিলার সামনে নিজের কাহিনী বলে, যাতে মিথিলা ইমোশনাল হয়ে যায় আর ভিসরাবার প্রতি নরম হয়। আবার কবরস্থানে সে মিথিলাকে ভয় দেখায়, অ্যাক্সিডেন্ট করায়, আর এই সব কিছু করে সে মিথিলার মনে অনেক ভয় ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে মিথিলা সাইকোলজিক্যালি দুর্বল হয়ে পড়ে। আর ভিসরাবাও এসব কারণে খুব সহজেই মিথিলাকে বশ করে ফেলে। রাঘব সুমিতের সাথে কথা বলছিল, হঠাৎই মিথিলার রুমের ভেতর থেকে শব্দ শুনতে পায়। সাথে সাথে দৌড়ে সেই রুমে যেতেই রাঘব আর তাকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে রাঘব দেখতে পায় মিথিলা দেয়ালের উপর হাতে চাকু নিয়ে ঝুলে আছে। মিথিলা তখন রাঘবকে চাকু দিয়ে অ্যাটাক করতে চায়, কিন্তু রাঘব মিথিলাকে ধরে ফেলে। আর যেহেতু রাঘবের হাতে রক্ষা কবচ ছিল, ভিসরাবা তাই কিছুতেই রাঘবের সাথে পেরে উঠছিল না। রাঘব তখন একটা ইঞ্জেকশন পুশ করে মিথিলাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে ডাক্তারের কাছে বুঝিয়ে দিয়ে রাঘব সুমিতকে সব কথা বলে। তখনই সেখানে এক পেশেন্টের সাথে অক্সিজেন সিলিন্ডার দেখে রাঘবের রেডিও স্টেশনে থাকা সিলিন্ডারের কথা মনে পড়ে যায়।
হয়তো বিশ্রাবার মৃত্যুর সাথে এটার কোনো কানেকশন থাকতে পারে। সিলিন্ডারটা কেডিএ নামক কোম্পানি থেকে আনা হয়েছিল, তাই রাঘব আর দেরি না করে সেই কোম্পানির ওয়্যার হাউসের ম্যানেজারের খোঁজ নেয় আর জানতে পারে ম্যানেজারের নাম সুরিন্দার। সুরিন্দার সেখানে 40 বছর ধরে চাকরি করে। রাঘব ফ্যাক্টরিতে গিয়ে সুরিন্দারকে বিশ্রাবার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সুরিন্দার তাকে কিছুই বলে না, উল্টো ওয়ার্কার্সদের রাঘবকে মারতে পাঠিয়ে দেয়। রাঘব তখন একাই সবাইকে হেনস্থা করে। এই সময় সেখানে থাকা একটা টক্সিক গ্যাস বের হতে শুরু করে। সবাই এ দেখে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এর মাঝেই রাঘব সুরিন্দারকে ধরে ফেলে আর বলে, আমি তো মরার জন্য প্রস্তুত আছি, কিন্তু তুই যদি বাঁচতে চাস তাহলে সব বলে দে। সুরিন্দারও তখন বেশ ভয় পেয়ে যায় আর সবকিছু বলতে রাজি হয়। এরপর সে রাঘবকে জানায় যে 6 জন রেডিও স্টেশন শুরু করেছিল, তাদের মধ্যে একজন তার ভাই ছিল, তার নাম ছিল বালি। বালি বেদেবাতিকে অনেক ভালোবাসতো আর খুব জলদি তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এসব শুনে রাঘব বলে, হ্যাঁ সবকিছু তো ঠিক আছে, তো তোমরা কেন বিশ্রাবাকে ধোকা দিয়েছিলে? ওর কণ্ঠ নিয়ে সেখানে বেদেবাতির ছবির পোস্টার কেন বানিয়েছিলে? তখন সুরিন্দার বলে, বিশ্রাবা তো আর্যের জন্য সিলেক্টই হয়নি, বেদেবাতিই সিলেক্ট হয়েছিল, কিন্তু বিশ্রাবার এটা সহ্য হয়নি, কারণ বিশ্রাবা আর্যে হতে চেয়েছিল। তাই সে রাগের মাথায় রেডিও স্টেশনে গিয়ে বেদেবাতির সাথে খারাপ ব্যবহার করে, তার শাড়ি টানতে শুরু করে। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে সেই শাড়ি নিজে পরে নেয় আর বালির সামনে গিয়ে তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে। এসব দেখে সেখানে সবাই মিলে বিশ্রাবাকে ভীষণ মারধর করে। অন্যদিকে বেদেবাতি নিজের এমন অসম্মান সহ্য করতে না পেরে নিজের জীবনটাই শেষ করে দেয়। বালি যখন এটা জানতে পারে তখন বালি এতটাই রাগান্বিত হয় যে সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে বিশ্রাবাকে সবচেয়ে ভয়ানক মৃত্যুর যন্ত্রণা দিবে। বালি তখন তার ভাইয়ের কাছ থেকে এই নার্ভ গ্যাস নিয়ে আসে আর বিশ্রাবাকে রেডিও স্টেশনের একটা কক্ষে বন্দি করে সেই রুমে নার্ভ গ্যাস ছেড়ে দেয় আর তার চোখের সামনে একটা টর্চ লাইট জ্বালিয়ে রাখে। এই গ্যাসের প্রভাবে বিশ্রাবা 12 দিন পর্যন্ত জেগেছিল। নার্ভ গ্যাসের কারণে চাইলেও সে ঘুমাতে পারছিল না আর তার মধ্যে চোখের সামনে একটা তীব্র লাইটের আলো তার চোখে বিচ্ছিল। 12 দিন এই তীব্র যন্ত্রণা সহ্য করার পর বিশ্রাবা মারা যায়। মারা যাওয়ার পরে বালি তার দেহকে রেল লাইনের উপর ফেলে আসে আর এরপরেই সে আবারও আত্মা হয়ে ফিরে আসে এখানে। এ কারণে আত্মা হওয়ার পরেও টর্চ লাইট দেখলে সে ভয় পায় আর এরপর সে বালি সহ সবাইকে মেরে ফেলে আর নিজের প্রতিশোধ নেয়। এসব শুনে রাঘব বলে, বিশ্রাবার মায়ের স্বপ্ন ছিল যেন সে আর্যে হয়, সেই মায়ের স্বপ্ন পূরণ করতে সে কত দূর চলে গেছে। এ কথা শুনে সুরিন্দার অবাক হয়ে যায় আর বলে, আমি যতদূর জানি বিশ্রাবার মা তো তার জন্মের সময়ই মারা গিয়েছিল। তাছাড়া বিশ্রাবার কিছুটা মানসিক সমস্যাও ছিল। সে সবসময় তার মাকে কল্পনা করত। তার মায়ের একটা আয়না ছিল, যেই আয়নায় সে সবসময় তার মাকে দেখতে পেত। বিশ্রাবা সেই আয়নাটাকেই তার মায়ের চোখে দেখত। সবসময় সে ওই আয়না নিয়েই থাকতো আর আয়নার সাথেই কথা বলতো। বিশ্রাবার বাবা বিশ্রাবার কোনো খেয়ালই রাখতো না। একবার যখন তার বাবা তার কাছ থেকে আয়না কেড়ে নেওয়ার চেষ্টা করে, বিশ্রাবার মনে হয় সে তার কাছ থেকে তার মাকে কেড়ে নিতে চাইছে আর এতে ক্ষুব্ধ হয়ে সে তার বাবাকেই মেরে ফেলে। এতটাই ভয়ানক ছিল সে ছোটবেলা থেকে। এসব শুনে রাঘব সুরিন্দারকে বলে সে আবার ফিরে এসেছে। এতে সুরিন্দার তাকে সেই তান্ত্রিকের কাছে যেতে বলে যে অনেক বছর আগে সেখানে তন্ত্র বলে সব বন্ধ করে দিয়েছিল। রাঘবও তখন দ্রুত সেই আশ্রমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে সেই তান্ত্রিক বাবা এখন আর বেঁচে নেই, কিন্তু তার একজন শিষ্য আছে। সেই তান্ত্রিকটি একটা কবচ নিজের হাতে নিয়ে রাঘবকে এটার উপর হাত রাখতে বলে। রাঘব সেখানে হাত রাখতেই তান্ত্রিক সবকিছু বুঝতে পারে। এরপর সে বলে, বিশ্রাবার আত্মা যেই জন্য মারা গিয়েছিল তার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেছে। এখন তার দুনিয়া থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায়নি, এখানেই আটকে গেছে। কারণ তার মায়ের সাথে যে কানেকশন তার ছিল সেটা তাকে যেতে দিচ্ছিল না। আর সেই কানেকশনটা ছিল আয়নার রূপে, যাকে সে নিজের মা মনে করে। সেই আয়নাটা রেডিও স্টেশনের মধ্যেই পড়েছিল আর এজন্য বিশ্রাবার আত্মা রেডিও স্টেশনের ভেতরেই রয়ে যায়। আর সেখান থেকে প্রায় অনেক ধরনের আওয়াজ গ্রামবাসীদের কানে আসতো। এসব কারণে আগের যে তান্ত্রিক ছিল সে বিশ্রাবার আত্মাকে বাইরে বের করে দেয় আর সেখানে মন্ত্র পড়ে সিল করে দেয়। তারপর সব জায়গায় শান্তি চলে আসে, কিন্তু বিশ্রাবা তার মায়ের জন্য ছটফট করতে থাকে। আর এরপরেই তোমরা গিয়ে সেই দরজার তালা ভেঙে দাও আর তোমাদের পেছন পেছন বিশ্রাবার আত্মাও সেখানে প্রবেশ করে। আর মিথিলা তো সেখানেই সেই আয়নাটা খুঁজে পেয়েছিল আর আয়নার ভেতর থেকে তখন কিছু পোকা আসতে দেখে মিথিলা ভয়ে আয়নাটিকে ফেলে দেয় আর পা দিয়ে মারতে শুরু করে। তখনই সেখানে রাঘব আসে আর আয়নাটাকে ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে সেটা সাথে সাথে ভেঙে যায়। তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই ছিল না, শুধুমাত্র একটা আয়না ভাঙা ছিল, কিন্তু বিশ্রাবার কাছে এটা ছিল তার মাকে মেরে ফেলা। আর নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই সে তোমাদের পিছনে পড়েছে।
তান্ত্রিকের পর বিশ্রাবাকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা উপায় বলে দেয়, আর সেটা হলো তার পছন্দ, চিন্তা আর অ্যাকশন। এসবই তাকে এই দুনিয়ায় এনার্জি দিচ্ছে। এই তিনটা জিনিস খুঁজে বের করলেই তাকে কাবু করা সম্ভব। আর রাঘবকে এসব জিনিস ভোর 5টার আগে নিয়ে আসতে হবে, কারণ ভোর 5টার পরেই চন্দ্রিমা রাত শুরু হয়ে যাবে, আর এতে বিশ্রাবার শক্তি বহু গুণে বেড়ে যাবে, আর তখন তাকে আটকানোটাও মুশকিল হয়ে যাবে। এসব জানতে পেরে রাঘব আর এক মুহূর্ত দেরি করে না, তখনই বেরিয়ে পড়ে এই সব কিছু খুঁজে বের করতে। সে প্রথমেই বিশ্রাবার বাড়িতে চলে যায়। সেখানে সে বিশ্রাবার দাবার বোর্ড খুঁজে পায়। এটাকে সে 20 বছর ধরে খেলেছে, আর এটা চিন্তাভাবনার সাথেও সম্পর্কিত, তাই সে এটাই নিয়ে নেয়। এবার আসে তার পছন্দ। বিশ্রাবার পছন্দ বা স্বপ্ন ছিল আরজে হওয়া। সে চেয়েছিল সবাই তার কণ্ঠ শুনুক। তার মায়েরও এটাই চাওয়া ছিল। তো টাওয়ারের উপর রেডিওটা নেয়ার জন্য রাঘব টাওয়ারের উপরে উঠতে শুরু করে। এই সময় দেখা যায় পুরো টাওয়ারটাই ভেঙে পড়ে। যদিও বিশ্রাবার রেডিওটা কিছুতেই নিতে দিতে চাইছিল না, কিন্তু তার হাতের ব্রেসলেটের কারণে রাঘব সেখান থেকে বেঁচে ফিরে আসে, আর রেডিওটাও পেয়ে যায়। এই দুইটা জিনিস নিয়ে রাঘব পৌঁছে যায় তান্ত্রিকের কাছে। রাঘব বলে, চিন্তা আর পছন্দ তো বুঝতে পেরেছি, কিন্তু অ্যাকশন কি সেটা বুঝতে পারছি না। এই দুইটা দিয়ে কাজ চালিয়ে দেওয়া যায় না? তান্ত্রিক বাবা বলে, না। এরই মধ্যে চন্দ্রিমা কাল শুরু হয়ে যায়। এতে বিশ্রাবার শক্তি কয়েক গুণে বেড়ে যায়, আর সে নিজেকে মুক্ত করে নেয়। এবার সে সবার উপর হামলা করতে শুরু করে। তান্ত্রিক বাবাও এবার তাকে আর আটকাতে পারে না। তান্ত্রিক রাঘবকে দ্রুত 3 নাম্বার আইটেমটা খুঁজতে বলে, কিন্তু রাঘবের এটার সম্পর্কে কোনো ধারণা ছিল না। রাঘব সেটা ছাড়াই বিশ্রাবার সাথে লড়াই করতে যায়। বিশ্রাবা তখন তাকে ধরতে আসলে সে নিজের হাত দিয়ে ঠেকায়। এতেই বিশ্রাবার জোরে ঝটকা লাগে, আর রাঘবের হাতে থাকা ব্রেসলেটটাও গ্লো করতে শুরু করে। এটা দেখেই রাঘব বুঝতে পারে এর কারণেই সে রাঘবের ক্ষতি করতে পারছে না। সে নিজের হাতের ব্রেসলেট খুলে মিথিলার হাতে পরিয়ে দেয়, আর এই কারণে তৎক্ষণাৎ বিশ্রাবা মিথিলার শরীর ছেড়ে দেয়। এবার রাঘব বিশ্রাবাকে নিজের শরীরে প্রবেশ করতে বলে। রাঘব বলে, এবার লড়াই শুধুমাত্র তোমার আর আমার মাঝে। বিশ্রাবাও রাঘবকে পোজেস করে ফেলে। এদিকে রাঘবের আত্মাও ভেতরে ভেতরে বিশ্রাবার সাথে লড়াই করছিল। রাঘবকে দুর্বল করার জন্য বিশ্রাবা তারই রূপ নিয়ে আসে, আর তার বাবার সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা মনে করিয়ে দেয়। বিশ্রাবা বলে, তোর আর আমার মাঝে কোনো পার্থক্য নেই। তুইও তোর বাবাকে মেরে ফেলেছিস, আর আমিও আমার বাবাকে মেরে ফেলেছি। এ কথা শুনে রাঘব কিছুটা দুর্বল হয়ে যায়, আর বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু বাকি সবাইকে ছেড়ে দাও। কিন্তু বিশ্রাবা বলে, প্রথমে আমি তোকে মারবো, এরপর বাকি সবাইকে। এই বলেই বিশ্রাবা রাঘবের শরীরের কন্ট্রোল নিয়ে নেয়, আর কাচের টুকরো দিয়ে নিজের শরীরে আঘাত করতে শুরু করে। এই সময় মিথিলা এসে রাঘবের হাত ধরে ফেলে, আর বলে, নিজেকে কোনোভাবেই দুর্বল হতে দিও না। তুমি যদি দুর্বল হয়ে যাও তাহলে ও সবাইকে মেরে ফেলবে। তোমার ওর সাথে লড়াই করতে হবে, তোমাকে বেঁচে ফিরে আসতে হবে। তারপরে রাঘব নিজের অনুশোচনা থেকে বের হয়ে লড়াই করতে শুরু করে। মারামারির এক পর্যায়ে বিশ্রাবার তাবিজ রাঘবের হাতে চলে আসে, আর রাঘব বুঝতে পারে এটাই 3 নাম্বার অবজেক্ট। কিছু সময়ের জন্য রাঘব নিজের শরীরের কন্ট্রোল পায়, আর মিথিলাকে বলে, ড্রয়ারে একটা তাবিজ আছে, সেটা নিয়ে আসো। এরই মধ্যে বিশ্রাবা আবারও রাঘবকে তার কন্ট্রোলে নিয়ে নেয়, আর বলতে থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৃত্যু। এ কথা বলে আবারও নিজের শরীরে আঘাত করতে থাকে সে। এবার তান্ত্রিক বিশ্রাবাকে মন্ত্র বলে বেঁধে ফেলে। সেও ছুটতে পারছিল না, কারণ ভেতরে ভেতরে রাঘবও তার সাথে লড়াই করছিল। এদিকে মিথিলা তাড়াতাড়ি তান্ত্রিক বাবার হাতে তাবিজ দিয়ে দেয়। এবার 3টা অবজেক্ট তান্ত্রিক একটা ত্রিভুজ আকৃতির পিলারের উপর রাখে। সেখান থেকে একটা আলোর রশ্মি বের হয়ে পেন্টাগনের আকৃতি ধারণ করে, আর সেই রশ্মি সরাসরি গিয়ে রাঘবের উপরে পড়ে। এরপর সেই আলো রাঘবের ভেতর থেকে বিশ্রাবাকে টেনে বের করে আনে। তারপর দেখা যায় একটা পাত্রের সাহায্যে অন্য দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় তাকে। এরপরই সবকিছু ঠিক হয়ে যায়। দুজনেই আগের মতো জীবনযাপন শুরু করে। কিন্তু তখনই একটা কথা রাঘবের মাথায় আসে। সে মিথিলাকে বলে, আমার মনে হয় প্রবলেম পুরোপুরি সলভ হয়নি। বিশ্রাবা প্রথমে ভালো ছিল, ও খারাপ হয়েছিল যখন থেকে ও আয়নায় ওর মাকে দেখতে পেত। এর মানে কি ওর মাই ওকে খারাপ মানুষে পরিণত করেছিল? এরপর আমাদেরকে একটা দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় বিশ্রাবার আসলে কোনো হ্যালুসিনেশন হতো না, বরং সে আয়নায় তার মায়ের আত্মা দেখতে পেত। এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো হতে পারে বিশ্রাবার মা মারা যাওয়ার পরও তার উপর খেয়াল রাখতেই তার আশেপাশে থাকতো, আর তখনই বিশ্রাবা তার মাকে দেখতে পেয়েছে। তবে এসবের পেছনের আসল কি কাহিনী তা তো জানা যায়নি। হয়তো এর পরবর্তী পার্ট আসলে সেখানেই আমরা
এর আসল রহস্য জানতে পারবো, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।